নবগোপাল মিত্রের উদ্যমে এবং ঠাকুরবাড়ির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শুরু হল হিন্দু মেলা। লক্ষ্যে এখন চঞ্চলা, কিন্তু সরস্বতীর বড় পুত্রদের তখন তিনি দান করেছেন দেশকে। সেই দান তার পুত্র কন্যারা দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরেন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথ। সংস্কৃতির শোভন সুন্দর চারুলতা মহর্ষি ভবনের মাথা থেকে ঊর্ধ্বমুখী হয়ে আকাশ পিছনে। এবারে সেই পর্ব সংস্কারের অর্গল খুলে দেওয়া হলো এইবার। স্বদেশ চিন্তা, সাহিত্য ও সঙ্গীত চর্চার এক জীবন্ত পরিবেশ। যদু ভট্টের কাছে গান শিখছেন বালক রবীন্দ্রনাথ। কিশোর রবীন্দ্রনাথ কুমার সম্পদ অনুবাদ করছেন। অন্য নারী অনুরক্ত নহে যেই জন হেন প্রতিলাভ করো আশিস নাদে, যাহার কথা কোনো হয় না অন্যথা। রবীন্দ্রনাথের জ্যোতি দাদা একদিন প্রুফ দেখছিলেন তার দেখা সরোজিনী নাটকে। সহসা সেখানে রবীন্দ্রনাথের প্রবেশ। জ্যোতি দাদা, রবি, আয় আয় রবি, শুনতো এখানটা? এই যে আমার সরোজিনীর পঞ্চম অঙ্কে রাজপুত মেয়েরা যেখানে চিতা প্রবেশ করবে সেখানে বক্তৃতা কেমন লিখেছে শুনতো? আমি আগে দেখেছি জ্যোতি দাদা, পদ্য চলবে না ওখানে। পদ্য ছাড়া কিছুতেই জোর হবে না। সে উদ্দেশ এমন তেজ হবে? আচ্ছা তুমি এবার শোনো। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সখিবে বিধবা বালা, জুলুক জুলুক চিতার আগুন, জুড়াবে এখনই প্রাণীর জাল। জ্ঞানাঙ্কুর আর্যদর্শন তত্ত্ববোধিনী বঙ্গদর্শনের পর রবীন্দ্রনাথের আত্মপ্রকাশের স্থায়ী আশ্রয় হল ভারতী পত্রিকা। এই পর্বে প্রথম বিলাপ যাত্রা 1878। ফিরে এসে এই ঠাকুরবাড়ির ছাদে বাল্মীকি প্রতিভার উঠল। রাখো মিছে ও সব কথা কাছে মনে এসো না করে, চাই নেই সব শাস্তি কথা, সময় বহে যায় যে। শুনে শুনে মিছিল শুরু না। থামো থামো ঠাকুর, এই দর্শক হিসেবে ওই ছাদে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বিহারী লাল। এই আনন্দময় প্রেরণাতেই বিচিত্র ঘটনা ঘটেছে রবীন্দ্র জীবনে। একদিকে পর পর ব্যক্তিগত শোকের আঘাত, আবার আর একদিকে নিজের সৃষ্টির মান ভাঙা স্রোত। 19 জুন সেই শীর্ষাস ত্যাগ করলেন কবিপত্নী বিনন্দিনী দেবী।
1903 আদরিণী কন্যা রেণুকার মৃত্যু। বাংলাদেশে জানে না। 1905 মহর্ষি ভবনের প্রাণ পুরুষ দেবেন্দ্রনাথের প্রয়াণ। ও 1907 কনিষ্ঠ পুত্র সমেন্দ্রনাথের মৃত্যু। রবীন্দ্রনাথ এখন শান্তিনিকেতন বিদ্যালয়কে বিশ্বভারতীতে রূপান্তরের সাধনায় নিমগ্ন। আর এই ঠাকুর বাড়ির দক্ষিণের বারান্দায় অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু আরো অনেকে শিল্প চর্চায় নিযুক্ত। সেখানে হ্যাভেল সাহেব, আনন্দ কুমার স্বামী, ভগিনী নিবেদিতা জাপানি চিত্রশিল্পীদের জায়গা। 1913 রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই সম্মানের অধিকারী হলেন। কবির বিশ্বজয়ের সূচনা হল। নোবেল পুরস্কারের সমস্ত টাকা এবং তার গ্রন্থস্বত্ব তিনি দান করলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য। 1915 সম্মান এলো রাজার কাছ থেকে। ব্রিটিশ সরকার নারী উপাধিতে ভূষিত করলেন। 1917 এই বিচিত্রা ভবনে ডাকঘর নাটকের অভিনয় হল। এইবার তোমরা সকলে স্থির হও। এলো ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। ওর ঘুম এসেছে। এখন আকাশের তারাটি থেকে আলো আসো। ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। অভিনয় শেষে সকলে একে একে উঠে আসছেন। শুধু গান্ধীজি মুদ্রিত নেত্রের জন্য। উনিশশো 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ। স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেবার দানবীয় আয়োজন। মনুষ্যত্বের এই চরম অবমাননায় তপ্ত হয়ে গেল। প্রতিবাদের উপায় খুঁজতে গিয়ে তিনি প্রথমে তীব্র ঘৃণায় বর্জন করলেন ইংরেজির দেওয়া স্যার। বারবার রাষ্ট্রনায়করা ছুটে এসেছেন কবির কাছে পরামর্শের জন্য। এসেছেন সুভাষচন্দ্র, জওহরলাল, মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি গুরুদেব বলে ডাকলেন রবীন্দ্রনাথকে। আর রবীন্দ্রনাথ তাকে বললেন, যদি আলো না হবে, আলো না হবে, যদি ঝড় বাতাসে আধার ঢাকে, দুবার প্রায় খাবে, তবে পথ হারালে, তখন বুকের পাঁজর জ্বালিয়ে লোকমান্য তিলক তাকে প্রেরণা দেয় ভারতের দূত হয়ে বিদেশে যেতে। ভারতের কথা শোনালেন পৃথিবীকে। আর পৃথিবীর মানুষের নানা কীর্তি ও ধ্বংস দুই দেখে অদালত মানুষের পাদদেশের বিরাট জনসভা হিজলি ও চট্টগ্রামে নৃশংস ঘটনাবলী প্রতিবাদ জানাবে। ব্রিটিশ শাসন যখন জনমতকে উপেক্ষা করে
অনায়াসে বিভীষিকা বিস্তার করেছে, তখন তাদের রাষ্ট্রবিধির ভিত্তি জীর্ণ হয়ে গেছে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনায় কি ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের করে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। শেষ জন্মদিনে উচ্চারণ করলেন মানুষের প্রতি বিশ্বাসের কথা। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, এই কথা আজ বলে যাব। প্রবল প্রতাপশালীর ক্ষমতা, মদমত্ততা, আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। 1941 7ই আগস্ট 22শে শ্রাবণ 1348। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি, যিনি ছিলেন এই মহর্ষি ভবনের মহাদীপ্তিমান সূর্য। একটি মহাজীবন আমাদের দিয়ে গেল এক দীপ্যমান উত্তরাধিকার। সমকালের মহানবী যাত্রা স্থান পেল চিরকালের মানব ইতিহাসে।
নীল